নমস্কার। আজ আমি একটি ভূতের গল্প পাঠ করব। গল্পটির নাম চাংড়িপোতার চণ্ডীভূত। লেখক খগেন্দ্রনাথ মিত্র। আজ প্রথম পর্ব। রাত তখন ৮টা হবে। আসরটা খুব জমাট। বৃষ্টিও ঝেঁপে এলো। শচীন হাত তুলে চেঁচিয়ে বললে, এই সব শোনো আমার কথা। এটা সত্যিকারের ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। ফণি বললে, তোর চোখে তো -৮ পাওয়ারের চশমা। তুই যতটা দেখিস তার চেয়ে 10 গুণ করিস কল্পনা। পূর্ণ গল্প ভালোবাসে। বললে, আহা শোনোই না, সবটাই কি আর মিছে কথা হবে? শচীনের মুখটা লাল হয়ে উঠল। বললে, মিছে কথা বলতে ওস্তাদ তুমি। ওতে যদি কোনো প্রাইজ থাকতো তাহলে তুমি পেতে প্রথম পুরস্কার এবং ওই সঙ্গে একটা 100টা মেডেলও। আমি যা বলছি এর শতকরা 100 ভাগই সত্যি। বড়দা বললে, চটো কেন, আমরা তো কেউ কিছু বলছি না, তবে ভূতটুত। শচীন হাত নেড়ে বললে, বলছি তো একেবারে আমার নিজের চোখে দেখা। ভূত? হ্যাঁ, রিয়েল গোস্ট। আমাদের বাড়িতে সেই যে চাংড়িপোতার চণ্ডী আসতো, দেখেছ তো? সেই যে কালো ঢ্যাঙা, চোখ দুটো বড়, মাথায় ঝাঁকড়া চুল, ডান পাখানা একটু ছোট বলে নেংচে চলতো। সকলে সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সেই যে খুব কাঁঠাল খেতে পারত। ধেৎ, কাঁঠালের সময় সে কোনো দিন আসেইনি, আসতো পৌষ মাসে। পূর্ণ খাটো গলায় বললে, পিঠে খেতে। কিন্তু স্বর খাটো হলেও তার হুলটুকু গিয়ে বিঁধল শচীনের মনে। সে কটমট করে পূর্ণর দিকে তাকিয়ে বলল, ও খুব মাছ ধরতে ভালোবাসত। গ্রীষ্মের পর একটু বর্ষা পড়লেই চারের পোটলা আর ছিপ হাতে চণ্ডী সেই কোথায় 3 ক্রোশ দূরে ষষ্ঠীডাঙ্গার ঘোষেদের পুকুরে, 7 মাইল দূরে কুমিরকালীর জোড়া দিঘিতে, 2 ক্রোশ দক্ষিণে বাবুহাটির বিলে, তার এধারে শঙ্খপুরের ঝিলে। পূর্ণ বললে, চাংড়িপোতার ঝোপে, বারুইপুরের জঙ্গলে। শচীন তাতে কান্না দিয়ে বলে উঠল, মাছ ধরতে যেত, ওর সঙ্গে মাছের কেমন একটা যোগ ছিল। যেখানেই যাক, যেখানেই ধরুক, ওর হাতে মাছ উঠতই। আমরা যে পুকুরে চার দিয়ে ছিপ ফেলে 3 দিন বৃথা বসে থাকব, একটা মাছও বড়শিতে খাবে না। ও সেখানে মাত্র 1 ঘন্টা বসেই হয়তো 10 সেরা 1 রুই, 15 সেরা 1 কাতলা তুলে ফেলতো। এ এক আশ্চর্য ব্যাপার। পূর্ণ বললে, এই থেকে প্রমাণ করা যায় ও গত জন্মে বেড়াল বা ভোঁদর ছিল। নারায়ণ ডাক্তারি পড়ছে, সেজন্যে তার ধারণা প্রাণী জগৎ সম্বন্ধে, তার প্রত্যক্ষ জ্ঞান আছে। সে বললে, শিল শ্বেত ভাল্লুকও হতে পারে, আবার কুকুর হওয়াও অসম্ভব নয়। পূর্ণ ও নারায়ণের দিকে একবার ক্রূর দৃষ্টিতে তাকিয়ে শচীন বলল, তা সেবারও গ্রীষ্মের পর রীতিমতো বর্ষা এলো। জলাশয়গুলো উঠল জলে ভরে, মাঠে মাঠে ঘাস গজিয়ে উঠল, ঝোপ জঙ্গল ঘন হলো, গাছপালা হলো শ্যামল সতেজ। আকাশে সারা দিন রাতই মেঘের মেলা। সেই সঙ্গে চণ্ডীটাও উঠল ক্ষেপে। পিঁপড়ের বাসা ভেঙে, বোলতার চাক পেরে, মেথি গুঁড়িয়ে, সুজি ভেজে সে শিকারের আয়োজন করতে লাগলো। তাদের চালের বাতায় ছিপ, কাঠের বাক্সে হুইল, সুতো ও 6টা বড়শি ছিল। সে সব পেরে বার করে ঘোষেদের একটা রাজহাঁসের পালক ছিঁড়ে তাই দিয়ে ফাতনা তৈরি করে চায়ের মোড়কের রাংতার ভার লাগিয়ে সে দিনে দিনে তৈরি করে নিল। কিন্তু কোথায় যে মাছ ধরতে যাবে তা কারুকে বললে না। সেদিন ভরা অমাবস্যা। সকাল থেকেই আকাশ ভরা কালো মেঘ।
মাঠের শেষে দূরে তাল নারিকেলের শ্রেণী, সেগুলোও কালো দেখাচ্ছে। ভোরের দিকে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল। চাংরিপোতায় আমার মামার বাড়ি। কলকাতা থেকে সেখানে আম খেতে গেছি, কিন্তু গিয়ে দেখি মামাদের বাগান খালি। আম তো ধরেইনি, যে কটা ধরেছিল সেগুলোও বাঁদরে খেয়ে গেছে। তবুও সকালে উঠেই আঁকশি হাতে বেরিয়ে পড়লাম। বাগানের পাশ দিয়ে মাঠে যাবার পথ। গাছের তলায় তলায় বৃথা ঘুরে বাগান থেকে বেরিয়ে আসতেই দেখি চণ্ডী। তার এক হাতে ছিপ আর এক হাতে গামছায় পোঁটলা করে বাঁধা চার ও টোপ, বগলে বাঁশের বাঁটওয়ালা ছাতা, গায়ে আধময়লা লং ক্লথের পাঞ্জাবি, পায়ে বাটা কোম্পানির রবারের জুতো। আমাকে দেখেই সে একগাল হেসে বললে, সচিদা, সকালে উঠেই গাছ ঠ্যাঙাতে বেরিয়েছ? চণ্ডীটা আমাকে বরাবরই বড় ভক্তি করত। আমি ওর ঠিক 2.5 বছরের বড়। নারায়ণ বললে, হ্যাঁ, তার ওই কথাগুলো ভক্তেরই উপযুক্ত বটে। পূর্ণ বললে, এবার আমি কিন্তু কিছু বলিনি। বড়দা বললে, আহাহা, বাধা দাও কেন, তারপর বলো। শচীন বললে, তার উত্তরে বললাম, আমি তো ভোরে উঠেই গাছ ঠ্যাঙাচ্ছি, তুই বা কোন দুপুরে ছিপ হাতে বেরিয়েছিস? কোথায় যাওয়া হচ্ছে শুনি? সে এদিক ওদিক তাকিয়ে হাত তুলে বললে, সেই পোড়ো দিঘিতে। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, বলিস কি রে, সে যে ভূতের আড্ডা। ওখানে কত লোক যে অপঘাতে মরেছে তার হিসেব নেই। আজ পর্যন্ত ও পুকুরে কেউ ফিরে যা ফিরে যা। চণ্ডী হেসে বললে, ভূত বলে কিছু নেই সচিদা, একেবারেই কিছু নেই। তুমি দেখো, আমি নির্বিঘ্নে ফিরে আসব, খালি হাতে নয়, অন্তত 10 সের ওজনের 2টো রুই ঝুলিয়ে। এই বলে রাখছি, সকলের প্রথমে যে মাছটা ধরব সেটা হচ্ছে তোমার। না রে চণ্ডী, এমন কাজও করিসনি, ওখানে কি মানুষ যায়? চণ্ডী অবশ্য শুনলে না, একটু ব্যঙ্গের হাসি হেসে চলে গেল। আমি তার বিলীয়মান মূর্তির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো ছোঁড়াটা পাগল হয়ে গেছে। পোড়ো দিঘিটার এক ক্রোশের মধ্যে কোনো মানুষ যেতে সাহস করে না, কোনো গরুও সেদিকে ঘাস খেতে যায় না। এমনকি রাতের বেলা শেয়াল কুকুরও সেদিক থেকে নিঃশব্দে পালিয়ে আসে। কেবল চামচিকে, বাদুড় আর পেঁচারাই সেখানে রাত কাটায়। আর ও কিনা একা সেখানে মাছ ধরতে যাবে? ফণী বললে, কেন? এ প্রশ্নের কি উত্তর দেব? দিঘিটা যে কত কালের, এর হিসেব ও অঞ্চলের কোনো জমিদারের সেরেস্তায় নেই। কেউ বলে আলাউদ্দিন খিলজির সময়ের, কেউ বলে আকবর বাদশার আমলের, আবার কেউ বলে ওয়ারেন হেস্টিংস যখন ছিল তখনকার। ওখানে নাকি এক সাহেব থাকতো, কিন্তু আমার দাদামশাই বলেন ওটার বয়স মাত্র 110 বছর। ওখানে রত্না ডাকাতের আড্ডা ছিল। রত্না ছিল, আবার তাঁর দাদামশাইয়ের স্যাঙাত। ডাকাতি করত রত্না, কিন্তু তাতে ভাগ বসাতেন আমার দাদামশাইয়ের দাদামশাই। সে পয়সায় তিনি জমিদারি কিনেছিলেন। অবশ্য সে জমিদারি ও জমিদার বাড়ি এখন আর নেই। কেবল দাদামশাইয়ের ঘরে একটা কাঠের সিন্দুক, একটা মরচে ধরা ভোজালি আর একখানা পোকায় কাটা জামিয়ার পড়ে আছে। যাক, নিজেদের ঘরের কথা না বলাই ভালো। রত্না ডাকাত পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে দিয়ে ওই দিঘিটাতে ডুবিয়ে মারত। দ্বিজেন বললে, এত পাথর সে পেত কোথায়? চাংরিপোতা তো পাথুরে জায়গা নয়। বড়দা বললে, আর বাপু, গল্পটা শোনোই না। শচীন বললে, একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে গেল। তাদের সঙ্গে ছিল খান্দই সোনার গয়না, গোটা 10 টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছের। রত্নার লোকের সঙ্গে তার বেশ একটু লাঠিবাজ হলো। ফলে
লোকটার নাকটা একদম মুখের ওপরে বসে গেল। রত্না এই অপমান ও ক্ষতির শোধ নেবার জন্য বুড়ির চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারলে। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললে, রত্না, যদি ভগবান থাকে তুইও একদিন দম আটকে মরবি, তোর আত্মার সদ্গতি কোনো কালেই হবে না। দাদামশাই বললেন, তাঁর দাদামশাই নাকি বলেছিলেন বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারে দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তার তিনি বলেননি। সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে, বাদুর আর পেঁচা ছাড়া রাতের বেলা যে ওদিকে যায়, রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে ব্যাটার যে অভ্যাস ছিল, মরবার পরেও সে স্বভাব ঘুচল না। দাদামশাই তখন ছোট, একবার দিঘিটার ধারে গিয়েছিলেন, কিন্তু স্যাঙাতের নাতি বলে রত্না তাকে কিছু বলেননি। তবে দাদামশাইকে স্বপ্ন দেখিয়ে সাবধান করে দিয়ে বলেছিল, ওদিকে আর কখনো মারাসনি। সত্য কথা বলতে কি, দাদামশাইয়ের শেষের কাহিনীটা আমি বিশ্বাস করিনি, কেননা তিনি ডেলা ডেলা আফিং খান। চণ্ডীটার জন্যে আমার মন খুবই খারাপ হয়ে গেল। কি যে করা যায় ভাবতে ভাবতে তার দাদার কাছে গিয়ে খবরটা জানালাম। শুনেই তিনি জ্বলে উঠলেন। তিনি বললেন, ভূতের কিল খেয়ে আজ ওর শিক্ষা হোক। আমরা তো কিছুতেই ওকে শায়েস্তা করতে পারলাম না। বললাম, ভূষণ্ডিদা, শিক্ষা তো পরে, তার আগে যে প্রাণহানির। ভূষণ্ডিদা জিভ দিয়ে তালুতে একটা শব্দ করে বললেন, চণ্ডের প্রাণ নেবে ভূতে? এমন বাহাদুর ভূত আজও প্রেতলোকে জন্মায়নি।